আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় 6 থেকে। তো এখানে আমরা মূলত এই অধ্যায়টা খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে যেখান থেকে আমরা প্রতিনিয়ত প্রত্যেক বছর বোর্ড কোয়েশ্চেনে কোনো না কোনো এমসিকিউ বা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো চলে আসে। যার জন্য আমরা গুরুত্বপূর্ণ শব্দগুলো আলোচনা করব, যেগুলো অবশ্যই আপনাদেরকে জেনে রাখতে হবে। তো আমরা প্রথমেই যে শব্দটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাষ্ট্র। তো এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। রাষ্ট্র আসলে জিনিসটা কি? রাষ্ট্র হলো একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। একটি রাষ্ট্র গঠনের জন্য 4টি উপাদানের প্রয়োজন হয়। এই 4টি উপাদানের যে কোনো একটি কম হলে রাষ্ট্র গঠন করা সম্ভব হয় না। তো 4টি উপাদান কি কি আমরা যদি বলি, সেগুলো হচ্ছে ভূমি, জনসংখ্যা, সরকার আর সার্বভৌমত্ব। ঠিক আছে, এই 4টার যে কোনো একটা যদি কম হয় তাহলে কি হয় না, রাষ্ট্র গঠন করা সম্ভব হয় না। তো আমরা যেটা বললাম যে যদি বলি যে কোনো একটি প্রতিষ্ঠানের বা রাজনৈতিক প্রতিষ্ঠানের ভূমি, জনসংখ্যা, সরকার এবং সার্বভৌমত্ব রয়েছে, তখন আমরা সেটাকে কী বলতে পারি? রাষ্ট্র বলতে পারি। নাগরিকদের জীবন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য রাষ্ট্র গঠন করা হয়। তো সার্বভৌমত্ব এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আলাদা করে প্রশ্ন আসে। তো যার কারণে আমরা এই পরের গুরুত্বপূর্ণ শব্দের মধ্যে সার্বভৌমত্বটা সংযোজন করেছি। তো এই দিকে যদি আমরা তাকাই তাহলে লক্ষ্য করতে পারি এখানে বলা হয়েছে সার্বভৌমত্ব বলতে চরম ক্ষমতা ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝানো হয়। আবারও বলছি, সার্বভৌমত্ব বলতে বোঝায় চরম ও চূড়ান্ত ক্ষমতাকে। সার্বভৌম ক্ষমতার মাধ্যমে সরকার তার ইচ্ছে বা কাজগুলো চূড়ান্ত বাস্তবায়ন ঘটায়। সার্বভৌম ক্ষমতার ফলে সকলের আইন, নীতি, নিয়ম সমূহ মানতে হবে। তো ধরেন আমাদের এই বাংলাদেশ সরকার যদি কোনো একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে যায়, ধরেন আমরা চিন্তা করলাম যে আমরা চায়না থেকে কোনো একটা যুদ্ধ বিমান কিনবো। তো তখন দেখা যাচ্ছে যে আমেরিকা যেহেতু চায়নার একটা মোটামুটি অপোজিশন বা বিরোধী একটা পার্টি, তো ওরা চিন্তা করলো কি যে আমাদেরকে ওই জিনিসটা সামরিক যন্ত্রাংশ বা কোনো কিছু ক্রয় করতে দেবে না। তখন তারা যদি আমাদের উপর চাপ প্রয়োগ করে, তখন আমরা যদি কি ওইটা যদি ক্রয় করতে না পারি ওই চাপের কারণে, তখন আমরা ওইটাকে বলবো কি আমাদের সার্বভৌম যে ক্ষমতা ছিল আমরা সেটা বাস্তবায়ন করতে পারিনি, বা আমাদের ক্ষমতা কি না, সার্বভৌম না। কারণ আমরা এই চরম ও চূড়ান্ত ক্ষমতা অর্জন করতে এখানে ব্যর্থ হয়েছি। তো সার্বভৌমত্ব ক্ষমতা বা কোনো একটা দেশের আছে তখনই আমরা বলতে পারবো যখন ওই দেশের সরকার তার দেশকে নিয়ে যে কোনো ধরনের ইচ্ছা কী করতে পারে, গ্রহণ করতে পারে এবং সেটা কী করতে পারে, বাস্তবায়ন করতে পারে। যদি বাস্তবায়ন করতে না পারে তাহলে আমরা বলবো যে তাদের সার্বভৌম ক্ষমতা নেই। তো এই সার্বভৌমত্ব এইখান থেকেও আপনাদের অনেক 1 নম্বরের জন্য প্রশ্ন আসে। তো পরবর্তী যেটা আছে অপরিহার্য বা মুখ্য কার্যাবলী। তো এখানে রাষ্ট্রের মূলত দুইটা কার্যাবলী থাকে, একটা অপরিহার্য বা মুখ্য কার্যাবলী এবং আরেকটা কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী। এটাই বলা হয়েছে এখানে। বলা হচ্ছে রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণের জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে সেগুলোকে অপরিহার্য বা মুখ্য কার্যাবলী বলি। আবারও বলতেছি, যেখানে মূলত বিষয়গুলো কী কী? মূলত বিষয়গুলো রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এই অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে সেগুলোকে বলা হচ্ছে কি, মুখ্য বা অপরিহার্য। এই অপরিহার্য মুখ্য কার্যাবলী জিনিসগুলো কোনগুলো আমরা চিন্তা করব, যেই কাজগুলো অবশ্যই সরকারকে কী করা লাগে, করতেই হয়। ঠিক আছে, কিন্তু কল্যাণমূলক এবং ঐচ্ছিক কার্যাবলী কি কম বেশি হলেও কোনো সমস্যা হয় না, কিন্তু কি করা লাগে, এই অপরিহার্য বা মুখ্য কার্যাবলীগুলো কি করা লাগে, অবশ্যই খুব প্রয়োজন হয়। এটা ব্যতীত চিন্তা করা যায় না। ধরেন আমার মনে হলো আমি এক বছরে ধরেন 10,000 কিলোমিটার রাস্তা তৈরি করলাম, এটা আমি চাইলে পরের বছর 7,000 কিলোমিটার বা আরও কম বা আরও বেশি করতে পারবো। এই কাজটা কি ঐচ্ছিক কার্যাবলী, করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, কিন্তু অপরিহার্য মুখ্য কার্যাবলী কি অবশ্যই করতে হবে। ঠিক আছে, তো কল্যাণমূলক কার্যাবলী এটাই বলা হচ্ছে জনকল্যাণ, সামাজিক নিরাপত্তা, নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন। ধরেন আমার মনে হলো আমি 100 হসপিটাল তৈরি করলাম, এরকম, এটা ঐচ্ছিক হইতে পারে। ঠিক আছে, তো এই কাজগুলোকে বলা হচ্ছে ঐচ্ছিক কার্যাবলী। মান উন্নয়নের লক্ষ্যে রাষ্ট্র যে কাজ করে তাকে কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী বলে। তারপর নাগরিক জিনিসটা আসলে কি? তো নাগরিকত্ব বলতে বোঝায় রাষ্ট্রের রাজনৈতিক অধিকার, নাগরিক সুবিধা ভোগ করা এবং রাষ্ট্রের অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনে বাধ্য হওয়া। অর্থাৎ যিনি ওই রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন এবং রাষ্ট্রের আইন, সংবিধান ও অন্যান্য নির্দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন তাকে নাগরিক বলে। তো দেখেন, নাগরিক হলে কি করতে হবে, আমার রাজনৈতিক অধিকার, নাগরিক সুবিধা ইত্যাদি আমি কি করব, ভোগ করব।
এবং সাথে সাথে আমার কি করতে হবে, রাষ্ট্রের যে অর্পিত দায়িত্ব আছে, কর্তব্য আছে, এগুলো পালনে বাধ্য হতে হবে। তার মানে কি, আমি রাষ্ট্র থেকে কিছু একটা নিচ্ছি, আবার তার বিনিময়ে আমার কি কি করতে হবে, কিছু একটা দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত দেওয়া নেওয়া টাইপের একটা কোনো কিছু, যে আপনার রাষ্ট্র আপনাকে কোনো কিছু দিচ্ছে, কিন্তু আপনি তার বিনিময়ে হচ্ছে কোনো কিছু করতেছেন না, তখন আপনি কি করবেন না, ওই দেশের নাগরিক হতে পারবেন না, বা আপনাকে নাগরিক হলেও আপনাকে ওই জিনিসগুলো না মানলে আপনাকে আইনের আওতায় নিয়ে আসা হবে, ঠিক আছে। তো ওই রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন এবং রাষ্ট্রের আইন, সংবিধান ও অন্যান্য নির্দেশের প্রতি আনুগত্য থাকেন, তখন আমরা কি করব, তাকে নাগরিক বলতে পারবো। এখানে এটাই বলা হয়েছে। আইন জিনিসটা কি, সাধারণভাবে বলা যায় আইন হলো রাষ্ট্র বা সমাজ কর্তৃক স্বীকৃত এমন কিছু নিয়মকানুন যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে এবং যা অমান্য করলে শাস্তির বিধান থাকে। সমাজে শান্তি, শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইন অপরিহার্য। তো আইন কি, আইন হচ্ছে যেটা হচ্ছে এমন কিছু নিয়মকানুন যা হচ্ছে মানুষের কি বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। ধরেন আমাদের এখানে বলা হলো যে দেখবেন আমাদের পাবলিক প্লেসে যদি ধূমপান নিষেধ করা থাকে, তাহলে আপনি চাইতেছেন ধূমপান করতে, কিন্তু আপনাকে কি করতে দিচ্ছে না, বাংলাদেশের আইন ধূমপান করতে দিচ্ছে না। তাহলে কি আপনার যে বাহ্যিক যে ইটা ছিল, ইচ্ছাটা ছিল, বা আগ্রহটা ছিল, বা কর্মকাণ্ডটা ছিল, এটা কি করা হয়েছে, আইনের মাধ্যমে করা হয়েছে, কি নিয়ন্ত্রণ করা হয়েছে, ঠিক আছে। তা আইনের মাধ্যমে কি করা হয়, মানুষের বাহ্যিক আচরণটা নিয়ন্ত্রণ করতে হয় বা করা হয় এটা। তার প্রথা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আসলে প্রথা আমরা ভুল করি। প্রথা জিনিসটা কি, আসলে যে জিনিসটা দীর্ঘকাল বা কয়েক প্রজন্ম ধরে চলে আসতেছে, যে এমন কিছু নিয়ম কানুন, ওইটাকে আমরা হচ্ছে প্রথা বলি। বলা হচ্ছে প্রথা হলো সমাজে প্রচলিত এমন কিছু নিয়ম বা আচরণ যা দীর্ঘকাল ধরে মানুষ পালন করে আসছে। তার মানে কি, স্বল্পকালে আমি যেটা পালন করব সেটা কি হবে না, আমার স্বল্পকালে যেটা পালন করব সেটা বা মেনে চলবো, সেটা আমার কি হবে না, প্রথা হবে না। প্রথা হতে হলে অবশ্যই পুরনো কোনো নিয়মকানুন হতে হবে এবং যা সমাজের অধিকাংশ মানুষের কাছে গ্রহণযোগ্য ও পরিচিত। এটি কোনো লিখিত আইন নয়, বরং সমাজ ও সংস্কৃতির গভীরে সৃষ্ট এক ধরনের অলিখিত সামাজিক বিধান। তার মানে কি, এই আইনটা লিখিত নয়, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। এই আইনটা কি নয়, লিখিত নয়, কিন্তু এই জিনিসটা সবাই মেনে চলে, এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রথা। অর্থাৎ কি, প্রথা লিখিত থাকবে না এবং প্রথা হচ্ছে দীর্ঘকাল যাবৎ কি মানে রীতিনীতির মাধ্যমে কি চলে আসতে থাকবে, তারপর আমরা সেটাকে কি বলতে পারবো, প্রথা বলতে পারবো। তো এই ছিল হচ্ছে আমার এই ষষ্ঠ অধ্যায় থেকে যত গুরুত্বপূর্ণ শব্দসমূহ, এগুলো হচ্ছে পড়ে রাখবেন, মনে রাখবেন, তাহলে আপনারা হচ্ছে খুব সহজে সৃজনশীল বা এমসিকিউ এর উত্তরগুলো দিতে পারবেন। তো এই ছিল এই পর্বে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।